ইউরেশিয়ানরা বিদেশ থেকে এসেছে ককেশীয় রেস। এই বহিরাগত শক্তি ভারতে এসে ভারতের গৌরবময় অধ্যায়কে ধ্বংস করে দেওয়াই তাদের প্রধান কাজ। আর বাল্মীকি রামায়ণ এইভাবে একখানা কল্প কাহিনী, যার মধ্যে দিয়ে ভারতবর্ষের যে সুদীর্ঘ ইতিহাস আছে, ভারতবর্ষের যে শৌর্যের ইতিহাস আছে, যে ইতিহাস সারা বিশ্বকে আলো দেখিয়েছিল, সেই ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার জন্যে ব্রাহ্মণ সাহিত্যের একটি মহাকাব্য হলো রামায়ণ। এই রামায়ণ রচনা হয়েছে কয়েকজন মানুষের যে কীর্তি, সেই কীর্তিকে ঢেকে দেওয়ার জন্যে আজ সেই আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। এই রামচরিতের মধ্যে দিয়ে, রাম কাহিনী বা রামায়ণের মধ্যে দিয়ে দাবি করা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 400 সাল থেকে 100 সালের মধ্যে নাকি রামের জন্ম হয়েছিল। 100 সাল বলার কারণ আছে, সেখানে পুষ্যমিত্র শুঙ্গ নামে এক রাজার কল্পকাহিনী রচিত হয়েছে। তিনি নাকি মৌর্য সাম্রাজ্যকে ধ্বংস করেছেন। সংস্কৃতিতে বলা হয় বৃহদ্রথকে হত্যা করেছে পুষ্যমিত্র শুঙ্গ, এবং সেই পুষ্যমিত্র শুঙ্গই হচ্ছেন স্বয়ং রাম। এ কথাগুলো একেবারে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন কতটা জুমলা চলছে ইতিহাসকে ধ্বংস করার জন্যে। আপনারা গোয়েবলসের নাম শুনেছেন, কিন্তু গোয়েবলসের পূর্বপুরুষ বহু আগেই ভারতে এসে জমা হয়েছে। তারা হচ্ছে এই ভারতবর্ষের যারা পঙ্গা পাষণ্ড। এই পঙ্গা পাষণ্ডের দল কতটা মিথ্যা বলতে পারে, কতটা মিথ্যা বলতে পারে তা আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে চলে আসব। দেখুন, এই দাবি যদি করে তারা যে খ্রিস্টপূর্ব 400 থেকে 100 BC-র মধ্যে রামের জন্ম হয়েছে, আমি ধরে নিই যে এই 400 থেকে 100 BC তখন ভারত নামটি ছিল না, তখন নাম ছিল জম্বুদ্বীপ বা জম্বুদ্বীপা। এই জম্বুদ্বীপাতে তখন চলছে এ পর্যন্ত ভারতের গৌরবময় অধ্যায়। সেই গৌরবময় অধ্যায়ের সূচনা করেছেন নন্দবংশ এবং মৌর্য বংশের লোকেরা। এরা ভারতের মূল নিবাসী, ভারতের মূল নিবাসী সভ্যতার অংশ এই নন্দ এবং মৌর্য সম্রাটেরা। যে কালটায় বলছে 400 থেকে 100 BC, সেটা সম্পূর্ণভাবেই মৌর্যকাল। মৌর্য রাজাদের আগে কোশল রাজ ছিলেন পশেন্দি। রোমান উচ্চারণ এটা পশেনাদি। তিনি 600 BC অর্থাৎ ভারতের গৌরবময় ইতিহাসের অধ্যায় সূচনা হয়েছে 600 বছর BC-র আগে। এই যে নগর আপনারা দেখতে পাচ্ছেন, এই সভ্যতা দেখতে পাচ্ছেন, মাটির তলা থেকে যে নগর সভ্যতা উঠে আসছে, তার সমস্ত কীর্তি রচিত হয়েছে এই পশেন্দি এবং তার আগে কাল থেকে। এই সময় গৌতম বুদ্ধের জন্ম হয়। পশেন্দি এবং পশেন্দির ছেলে গৌতম বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে মহাপরিনিব্বাণ হয়। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্ব অর্থাৎ BC-তে।
গৌতম বুদ্ধের সময় বিম্বিসার, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, বিম্বিসারকে কথা দিয়েছিলেন গৌতম বুদ্ধ যে আমি যদি বোধিসত্ত্ব লাভ করতে পারি রাজা, তোমাকে আমি প্রথম জানাবো এই বোধিসত্ত্বের কথা। তিনি রাজত্ব করেছেন 491 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন, আর তার জন্ম হয়েছিল 472 বিসিতে। বিম্বিসারের ছেলে অজাতশত্রু। অজাতশত্রুর জন্ম হয়েছে 492, আর তিনি রাজত্ব করেছেন 460 বিসি পর্যন্ত। এরপরেই আসে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি চাঁদগুপ্ত মৌর্য নামে বিখ্যাত। চাঁদগুপ্ত মৌর্য হলেন সেই মানুষ যে পরাজিত করেছিল আলেকজান্ডারকে। এই চাঁদগুপ্ত হচ্ছে জান্দার, চণ্ডাল, পসন্দি চণ্ডাল, চাঁদগুপ্ত, চাঁদ অর্থাৎ চণ্ডাল। এই চাঁদগুপ্ত তিনি জন্মগ্রহণ করেন 355 খ্রিস্টপূর্বাব্দে এবং রাজত্ব করেন অনেক দিন ধরে। তার সঙ্গে চুক্তি হয় কার? চুক্তি হয় আলেকজান্ডারের আরেক সেনাপতি সেলুকাসের সাথে, এবং সেলুকাসের মেয়েকে বিয়ে করেন চাঁদগুপ্ত। চাঁদগুপ্তের পরে আমরা দেখতে পাই 320 থেকে 273 বিসিতে আসেন বিন্দুসার। বিন্দুসার অশোকের বাবা। সম্রাট অশোক আসেন 320 বিসি থেকে, তিনি রাজত্ব করেন 273 বিসি পর্যন্ত। আর বৃহদ্রথ রাজত্ব শুরু করেন 187 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অর্থাৎ খেয়াল করে দেখুন, এই যে 700, 800, 1000 বছর নন্দ বংশকে যদি আমরা ধরি, তাহলে 1000 বছরেরও আগে চলে যায় এই সময়কাল। সুতরাং 1000 বছরের মধ্যে যে সমস্ত প্রামাণ্য দলিলগুলো আমরা পাই, সেই দলিলগুলো লিখিত দলিল এবং পিলার এডিক্ট, রক এডিক্ট, অর্থাৎ গিরিলিপি এবং স্তম্ভলিপি, এই সমস্ত লিপিগুলো আমরা পাচ্ছি। আর পাচ্ছি কি ত্রিপিটক নামে একটা বিখ্যাত লিখিত দলিল, থেরাবাদী সাহিত্যের একটা বিখ্যাত দলিল পাচ্ছি। দীপবংশ, কুলবংশ, মহাবংশ, ভারতের ইতিহাসের অনন্য সম্পদ, এগুলো সবই আমরা পাচ্ছি এই সময়ের মধ্যে। এই ঐতিহাসিক প্রমাণ নিয়ে প্রথমে আমি যেটা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে অজন্তা, ইলোরা এবং গুহাচিত্র, এবং তার মধ্যে যে খোদিত মূর্তি, সেই মূর্তিগুলো পরিষ্কার অর্থে দেখতে পাই বুদ্ধ জাতকের কথা বলছে, আর একজন মানুষের কথা বলছেন এই অজন্তা ইলোরা, যিনি বাংলা থেকে সিংহল বিজয় করেছিলেন। সেই বঙ্গবীরের নাম বিজয় সিংহ। তার যে ইতিহাস খোদাই করে রাখা হয়েছে, চিত্রিত করা হয়েছে অজন্তা ইলোরাতে, চিত্রিত করা হয়েছে কার কার? গৌতম বুদ্ধ এবং বিজয় সিংহের ইতিহাস। এই সমস্ত চিত্র এবং লিপিতে কোথাও রামের উল্লেখ নেই, মহর্ষি বাল্মীকির উল্লেখ নেই, বেদব্যাসের উল্লেখ নেই। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখলেন যে বিজয় সিংহ এবং বুদ্ধের মহাপরিনিব্বাণের পরে তাদের স্মৃতি বিজড়িত যে গুহা চিত্রগুলো অঙ্কন করা হয়েছে, সেখানে এই কাল্পনিক রামের
নাম আসেইনি, অর্থাৎ এই সমস্ত তখন কেউ জানতই না। পাশাপাশি সম্রাট অশোকের দ্বারা যে 35টি গিরিত লিপি এবং স্তম্ভ লিপি লিখিত হয়েছে, পাওয়া গেছে, অনেক ধ্বংস হয়েছে আমরা জানি, যে 84,000 স্মারক তৈরি করেছিলেন সম্রাট অশোক, কিন্তু গিরিলিপি এবং স্তম্ভলিপি অন্তত মুখ্য 14টি লিপিতে আমরা এবং 21টি স্তম্ভলিপিতে আমরা যে ইতিহাসটা পাই, সেই ইতিহাসের মধ্যে রামের নাম গন্ধ নাই। রামের নাম গন্ধ নাই। তালপত্রে লেখা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ত্রিপিটকে রামের কোনো উল্লেখ নেই। পাশাপাশি দশরথ জাতক কথাতে আমরা এক রাম পণ্ডিতের ইতিহাস পাই। দশরথ জাতক কথা এই বুদ্ধের জাতক কথা, অর্থাৎ গৌতম বুদ্ধ কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কি ধম্মদিশা দিয়েছিলেন, সেটা নিয়ে লিখিত হয়েছে পরবর্তীকালে এই জাতক কথা। এটা মহাযানী বুদ্ধরা এই জাতক কথা লিখেছেন। মহাযানী বুদ্ধরা অনেক পরে লিখেছেন, থেরাবাদী বুদ্ধদের পরে। তবুও সেখানে রাম মানেই হচ্ছে স্বয়ং গৌতম বুদ্ধ, এবং এই রামের বাবা দশরথ, তার রাজধানীর নাম হচ্ছে বারাণসী, অযোধ্যা নয়, বারাণসী। সিংহলে প্রাপ্ত যে কুল বংশ, দীপ বংশ, মহাবংশ পাই আমরা, সেখানে বাল্মীকিও নেই, রামও নেই, কিছু নেই। এই ভারতবর্ষের সর্বপ্রাচীন যে লিটারেচার, সাহিত্য, পিলার, গিরিলিপি, সেখানে রামের কোনো নাম নিশানা নেই। তাহলে বন্ধুরা, রাম কাহিনীটা কি করে এলো? ভারতে রাম কাহিনী রচিত হলো কি করে? মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 350 বিসিতে তিনি এসেছিলেন। তার বর্ণনাতে চন্দ্রগুপ্ত মৌর্যের, আপনারা যাকে চন্দ্রগুপ্ত মৌর্য বলেন, চাঁদগুপ্ত মৌর্য, তার বিশাল রাজ্যের বর্ণনা করেছেন। কানিংহাম সেই বর্ণনা তুলে ধরেছেন। কানিংহামের এই যে বইটি, ভারতের দি অ্যানসিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া, কানিংহাম এই যে বর্ণনা, সেই বর্ণনা তুলে ধরেছেন। পাশাপাশি বর্ণনা তুলে ধরেছেন হিউয়েনসাংয়ের বর্ণনা। হিউয়েনসাংয়ের বর্ণনা তুলে ধরেছেন এই অশোকের বিশাল সাম্রাজ্য, চন্দ্রগুপ্তের বিশাল সাম্রাজ্যের কথা, কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল তার যে ম্যাপ, সেই ম্যাপটাও তিনি এই বইটার মধ্যে সংযুক্ত করেছেন। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই মেগাস্থিনিসের বর্ণনায় চাঁদগুপ্ত রয়েছে, কিন্তু রামের কোনো নিশানা নেই। একেবারে ভাবুন, খ্রিস্টীয় 1031 সালে, 3031 সালে এসেছেন বিখ্যাত পণ্ডিত আল বিরুনি। সেই আল বিরুনির যে কিতাবে উল হিন্দ, এই তিনি পরিষ্কার করে লিখেছেন যে তার সময় পর্যন্ত লিখিত কোনো বেদ তিনি দেখতে পাননি। অর্থাৎ বেদ দেখতে পাননি মানে ব্রাহ্মণ সাহিত্য তখন লিখিত আকারে আল বিরুনি কোনো ব্রাহ্মণ সাহিত্য দেখতে পাননি। আল বিরুনি কখন? 1031 সনে, খ্রিস্টাব্দে।
এই 1031 খ্রিস্টাব্দে। এইবার আপনাদের কিন্তু খানিকটা গোয়েন্দা হয়ে ধরতে হবে এই জুমলাবাজি। যে জুমলাবাজি শুরু হয়েছে ভারত রাষ্ট্রের ইতিহাসকে মুছে দেওয়ার জন্যে, ভারতের গর্বকে মুছে দেওয়ার জন্যে, ইতিহাসকে মুছে দেওয়ার জন্যে, তার শৌর্য বীর্যের সমস্ত সৌধকে ধ্বংস করে দেওয়ার জন্যে, সেটাকে পরিষ্কারভাবে আপনাদের গোয়েন্দাদের চোখ নিয়ে এই রহস্যকে উদ্ঘাটন করতে হবে। কিভাবে ধরবেন এদের? সহজে উপায় আমি বলে দিচ্ছি আজকে। এদেরকে প্রশ্ন করুন যে আরে বাবা, রামায়ণের কথা তো বলছো, রামায়ণ কোন ভাষায় রচিত হয়েছিল? ওরা উত্তর দেবে কেন সংস্কৃত ভাষায়। দ্বিতীয় প্রশ্ন করুন ওদের যে আচ্ছা ঠিক আছে, এই সংস্কৃত ভাষায় যদি লেখা হয় রামায়ণ, এই ভাষাটাতে পৃথিবীর কোনো একটা গোষ্ঠী, কোনো একটা জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে? ওরা উত্তর দেবে, হা করে দিক ওদিক তাকাবে, তাকিয়ে উত্তর দেবে না, জানি না তো। অর্থাৎ উত্তর না। তৃতীয় প্রশ্ন করুন এদের। তৃতীয় প্রশ্ন হচ্ছে তবে কিভাবে এই ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষার জন্ম হলো কি করে? ভাষা এলোটা কোথা থেকে? তখন অনেকে মাথা চুলকাতে চুলকাতে পাণিনির কথা বলবেন। পাণিনির যে অষ্টাধ্যায়ী, ওরা নাম দিয়েছে অষ্টাধ্যায়ী, সেই অষ্টাধ্যায়ী নাম করবেন। পাণিনি নাকি এই সংস্কৃত ভাষার উৎপত্তি ঘটিয়েছেন, আমরা স্বীকার করে নিচ্ছি। জিজ্ঞাসা করবেন আচ্ছা পাণিনি একজন ব্রাহ্মণ না তিনি একজন বৌদ্ধ ভিক্ষু? এইবার খানিকক্ষণ ওরা ভাবনা চিন্তা করে উত্তরটি দিতে পারবেন না। কেন? নাকি তক্ষশিলা হচ্ছে একটি বুদ্ধ বিহার এবং সেই বুদ্ধ বিহারের অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিদ হলেন পাণিনি। শব্দটাই সংস্কৃত নয়, শব্দটাই পালি শব্দ। পাণিনি শব্দটাই পালি শব্দ। সুতরাং পাণিনি নামক এক মহা পণ্ডিত তিনি এই ভাষা তৈরি করেন। কিভাবে তৈরি করেন? নাকি সমস্ত প্রাকৃত অর্থাৎ স্থানীয় ভাষা, জনপুঞ্জের ভাষাকে একত্রিত করে একটা শব্দকোষ তৈরি করেন এবং শব্দকোষ তৈরি করে প্রত্যেকটি ভাষার যে গঠন পদ্ধতি, সেই পদ্ধতিকে মূল্যায়ন করে প্রচলিত যে পালি ভাষার সঙ্গে এই ক্ষেত্রীয় ভাষা বা জনপুঞ্জের ভাষাকে মিলিত করে একটা প্রচলিত ভাষা তৈরি করেন, তার নাম সংস্কৃত। সংস্কার করে যে ভাষা তৈরি হয়েছে তার নাম সংস্কৃত। অর্থাৎ এই সংস্কৃত ভাষাও ওই যে পঙ্গা পাষণ্ড ইউরেশিয়ান যাযাবর ককেশীয় জাতি তাদের ভাষা নয়, ককেশীয় ভাষা নয়। এটা ভারতের পালি এবং স্থানীয় ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে, সংস্কার করে গঠিত হয়েছে এই সংস্কৃত ভাষা। কত সাল নাগাদ এই সংস্কৃত ভাষার অভিলেখ ভারতবর্ষে পাওয়া যায়? অভিলেখ মানে পাণ্ডুলিপি, একেবারে প্রামাণ্য পাণ্ডুলিপি ভারতে কখন পাওয়া যায়? এর উত্তরে ওরা তো দিতে পারবে না, কারণ এখানে ঢুকলেই মুশকিলে পড়ে যাবে ওরা। কেন? নাকি ভান্ডারকর যে সংগ্রহশালা, লিপি সংগ্রহশালাতে ওরা জিন্দেগিতে ঢোকে না। কয়েকটা পণ্ডিত আমি বিজ্ঞাপন করার পরে অশোক বানান ঠিক করতে বলেছে, কিচ্ছু করনি, চেষ্টা করনি ভারতবর্ষের ইতিহাসকে তুলে আনার জন্যে, বরং উল্টে ধ্বংস করার চেষ্টা করেছ, তার উপরে কেরামতি করেছ, সেটাকে ধ্বংস করে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছ।
বড় বড় বাতেলা বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা জ্যোতিরাও ফুলে, রামস্বামী পেরিয়ার পরে গোটা বিষয়টাই পরিবর্তন ঘটে গেছে। সারা পৃথিবীতে তোমাদের শক্তি যদি 2% হয়, ভারতবর্ষের মূল নিবাসীদের শক্তি 92%। 92% ছেলেমেয়েরা এখন সারা পৃথিবী জুড়ে তথ্য তল্লাশি শুরু করেছে এবং সমস্ত পৃথিবীতে থেকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসছে এই তথ্য, এবং সেই তথ্যের পরিপ্রেক্ষিতে রচিত হচ্ছে গ্রন্থ, যে গ্রন্থ আপডেট গ্রন্থ, যে গ্রন্থের ধারেও না গিয়ে পুরনো তোমাদের যে গাঁজাখুরি যে তত্ত্ব, সেই তত্ত্বের উপরে কচকচানি করছো। আজকে ছুঁড়ে মুছে ফেলে দেবো সেই জায়গাটায়। সংস্কৃত ভাষার ধরে নিলাম তোমাদের এটা লিখেছে, আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে নমস্কার জানাচ্ছি, তিনি খুলে দিয়েছেন ব্রাহ্মণ্যবাদের মুখোশ। তিনি বলে দিয়েছিলেন এদের কোনো ভাষা জ্ঞান নেই, এরা কোনো লিপি নিয়ে আসতে পারেনি, এরা অশিক্ষিত বর্বর, এরা লেখাপড়া জানতো না কি করে তাদের যে মেধা সেটাকে লিখিত আকারে প্রকাশ করতে হয়। আল-বিরুনি এসে সেটা দেখিয়ে দিয়েছেন, যে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে যখন বলছেন বেদগুলোকে আপনি একটু বলুন তো, আমি ওটাকে একটু লিখে রাখি, তখন বলছে না না বেদ লেখা যাবে না, ওটা শ্রুতি। আল-বিরুনি 1031 সালে ভারতে এসে এই কথা শুনছেন। তারপরে বড় বড় বাতেলা, এই বাতেলা শেষ করব আজকে। সংস্কৃত ভাষার প্রথম অভিলেখ 2 পাতা, মাত্র 2 পাতা পাওয়া যাচ্ছে কোথায়? ভান্ডারকর লিপি সংগ্রহশালায়। এবং সেখানে এই ভান্ডারকর লিপি সংগ্রহশালার যে ওয়েবসাইট আছে, আপনারা চলে যান, সেই ওয়েবসাইট খুলে দেখুন, সেখানে ওই 2 পাতার বয়স, কবে সেটা সংগ্রহ করা হয়েছে এবং সেটা কত সালে লিখিত হয়েছে সেটা পাওয়া যাচ্ছে। 1464 সাল, অর্থাৎ আল-বিরুনি ওই কথা বলার পরে সংগ্রহশালায়, ভান্ডারকর যে সংগ্রহশালায়, লিপির সংগ্রহশালায় যে 2 জমা পড়ে, সেটা 1464 সালে জমা পড়ছে। কি ভাষায়? সংস্কৃত ভাষায়। কোন লিপিতে পণ্ডিত? এই যে 2 পাতা ভান্ডারকর সংগ্রহশালায় আমরা পড়াশুনো করি না, আমরা গিরিলিপি উদ্ধার করতে পারিনি, আমরা গিরিলিপি পড়াশুনো করতে পারিনি। এই ভান্ডারকর সংগ্রহশালায় যে লিপি 2 রয়েছে, যে পাতা 2 রয়েছে, সেটাও লিখিত হয়েছে ধম্মলিপিতে। এখানে দেবনাগরীর তখন কোনো অস্তিত্ব নেই। 1464 সালে দেবনাগরীর কোনো অস্তিত্ব নেই। সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে এবং ধম্মলিপিতে লেখা হচ্ছে। তাহলে এই যে দেবনাগরী লিপি, এই দেবনাগরী লিপি কবে থেকে শুরু হলো? ঐতিহাসিক সমস্ত প্রশ্নগুলোকে আপনাদের করতে হবে। কবে থেকে? 16 শতকের আগে দেবনাগরী লিপি পাওয়া যায়নি, এবং এই দেবনাগরী লিপিও তামিলনাড়ুর এক প্রাচীন লিপি, তার নাম তোলকাপ্পিয়াম। পণ্ডিত, তোলকাপ্পিয়াম, সেই তোলকাপ্পিয়াম লিপি থেকে দেবনাগরী লিপি বানানো হয়েছে। এটাও উঠে এসেছে অধ্যাপক রাবণ, ডক্টর রাবণের গবেষণায়। হ্যাঁ, রাবণ নামে গর্ব অনুভব করে দক্ষিণ ভারতের মানুষেরা। অধ্যাপক ডক্টর রাবণ পরিষ্কার করে বলে দিয়েছে যে দেবনাগরী লিপি তোলকাপ্পিয়াম নামে লিপি থেকে চুরি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, 16 শতকের আগে সংস্কৃত ভাষায়
দেবনাগরী লিপিতে কোনো দলিল পৃথিবীর কোনো লাইব্রেরি, কোনো সংগ্রহশালায় নেই। চ্যালেঞ্জ করুন পণ্ডিতগুলো যারা কথা বলতে এসেছেন এখানে, মার কাছে শোনাচ্ছেন মামা বাড়ির গল্প। সম্রাট অশোকের সন্তানেরা, বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা সেইভাবে পড়াশুনো করছে যাতে আপনাদের এই জুমলাবাজি আর গাঁজাখড়ি তত্ত্বকে উড়িয়ে দেওয়া যায়। খেয়াল করে দেখুন, রাম কাহিনী নিয়ে এই বাল্মীকি রামায়ণের থেকেও একটা প্রচলিত পপুলার একটা গ্রন্থ আছে, সেটার নাম রামচরিতমানস। কখন লেখা হচ্ছে এই রামচরিতমানস? কি ভাষায় পণ্ডিত? কি ভাষায় লেখা হচ্ছে? আবধি ভাষায় লেখা হচ্ছে রামচরিতমানস। পরবর্তীকালে 19 শতকে সংগৃহীত করে ওটাকে দেবনাগরীতে ওই আবধি ভাষাটাকে লেখা হয় এবং কি ব্যবহার করা হয়? কাগজ। আমি যে বন্ধুদের বলছি ধরবেন কি করে এদের জুমলা? কাগজ কবে শুরু হলো? অর্থাৎ একেবারে শিল্প বিপ্লবের পরে কাগজ কল তৈরি হলো। সেই কাগজ কলের থেকে বেরিয়ে আসা কাগজে লিখিত হচ্ছে রামচরিতমানস। কিসে? দেবনাগরী লিপিতে। ধরা পড়ে গেল? ধরা পড়ে গেল তো যে কবে লিখিত হচ্ছে রাম কাহিনী। আমি আপনাদের সামনে আগেও দেখিয়ে দিয়েছি যে ভারত থেকে তাদের যে প্রাচীন ব্রাহ্মণরা তাদের যে প্রাচীন লিপি ইউনেস্কোতে দিয়েছে। সেই ইউনেস্কোতে কত সালে ভারতের ওই 2টো পাতা জমা দিয়েছে জানেন? ইউনেস্কোতে এই দেবনাগরী লিপিতে সংস্কৃত ভাষায় দলিল জমা পড়েছে, ওই 2টো পাতা জমা পড়েছে 2007 সালে। এই 2007 সালে, এবং ভারত সরকার তার জন্যে একটা সার্টিফিকেট পেয়েছে, ইউনেস্কোর সার্টিফিকেট। সে সার্টিফিকেটও আপনাদের আমি দেখাবো, আপনারা নিজেরাও দেখতে পারেন, পাবলিক ডোমেইনে এই সার্টিফিকেট রয়েছে। এখান থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেল যে এই রাম কাহিনী বাল্মীকির নামে লেখা হয়েছে মুসলিম আমলে, মুসলমান আমলে। অর্থাৎ সংস্কৃত ভাষা আসার পরে 1464, দেবনাগরী লিপি আসার পরে এই যে কাহিনীগুলো রচিত হচ্ছে। এর আগে কোনো ধরনের লিপি একটি গ্রন্থ কোথাও যদি দেখাতে পারেন, আমরা এই গবেষণার কাজ ছেড়ে দেব, বলবো না আর এসব। আপনারা দেখানোর চেষ্টা করুন যে রাম কাহিনী যেভাবে লেখা হচ্ছে, কে লিখছে? ওই যে পুরাণগুলো লিখছে, 18খানা পুরাণ, বেদ লিখছে, উপনিষদ লিখছে, ব্রাহ্মণ লিখছে, আরণ্যক লিখছেন একজন ব্যক্তি। বাল্মীকি রামায়ণ লেখা হলো রামচরিতমানসের মধ্যে দিয়ে আর বাল্মীকি রামায়ণের মধ্যে দিয়ে। বাল্মীকি রামায়ণে আপনাদের আমি একটু দেখাই। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের 18 সর্গে রামের জন্মের কথা লেখা হচ্ছে। কাহিনীতে রামের জন্মের কথা লেখা হচ্ছে। আমি একটু পড়ে শোনাই বাল্মীকি রামায়ণ। এটা বাল্মীকি রামায়ণ। পরিষ্কার বলছে কখন? চৈত্র মাসের নবমী তিথিতে। বন্ধুরা, আজকে চৈত্র মাস, আজকে চৈত্র মাস। বাল্মীকি রামায়ণে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের, বাল্মীকি রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি, যে বলছে যে চৈত্র মাসের নবমী তিথিতে, চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্ররা রবি প্রভৃতি পঞ্চগ্রহের মেষাদি পঞ্চরাশিতে সঞ্চার বৃহস্পতি চন্দ্রের সহিত কর্কট রাশিতে উদিত হইলে কৌশল্যা দিব্যলক্ষণযুক্ত সর্বলোক নমস্কৃত জগন্নাথকে প্রসব করিলেন। এই কাহিনী রচিত হয়েছে বাল্মীকি রামায়ণে।
আর এই রামের জন্মের আগে, রামকে জন্ম দেওয়ার জন্যে রয়েছে একটা রাজনীতি। বাল্মীকি রামায়ণে সেই রাজনীতিটা উঠে এসেছে যে কেন রামের জন্ম নিতে হবে এবং কেন রামের জন্ম চাইছে ব্রাহ্মণেরা, এবং সেই জন্যে রামের মায়েদের গর্ভসঞ্চার করার জন্যে ঋষ্য, শৃঙ্গ মুনিকে এবং আরও শতাধিক মুনিকে নিয়ে আসা হলো। তাদেরকে সরজু নদী, সরজু নদীটা ঠিকঠাক রেখেছে, সরজু নদীর পাশে একটা বিশাল বড় নগর তৈরি হলো। সেই নগরে এসে ঋষ্য, শৃঙ্গ মুনি নানাবিধ আচরণে রামের মায়েদের গর্ভে নিষিক্ত করলেন। আরও রয়েছে অশ্বমেধ ঘোড়ার সঙ্গে প্রধান মহিষীকে এক রাত যৌন ক্রিয়া করতে হয়, সেটাও রয়েছে বাল্মীকি রামায়ণে। এই কাহিনী রচনার উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে রাবণ। রাবণ অর্থাৎ 10 মাথা। রাবণ অর্থাৎ 10 মাথা। এখন ভাবুন, চাঁদ গুপত মৌরিয়া থেকে বৃহদ্রথ এই পর্যন্ত হচ্ছেন 10 জন মৌরিয়া রাজা। এই 10 জন মৌরিয়া রাজাকে 10 মাথা রাবণ সাজিয়ে এই রাম কাহিনী রচিত হয়েছে। এই কথা কে বলছেন? যে দশরথ জাতক কথার রামকে, দশরথ জাতক কথার যে রাম পণ্ডিতকে রাম সাজিয়ে তাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করানো হয়েছে, এই কথা বলছেন রাহুল সংকীর্তায়ন তার ভোলগা থেকে গঙ্গাতে। সুতরাং এর মধ্যে, এই রামের জন্মের মধ্যে রয়েছে একটি রাজনীতি, এবং এই রাজনীতিটা তৈরি হয়েছে মুসলমান পিরিয়ডে। যে ভারতের সংস্কৃতিকে ধ্বংস করতে গেলে আমাদের রামের মতো একজন পুরুষকে তৈরি করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে ওরা যেটা রাম নবমী হিসাবে যে নক্ষত্র ফক্ষত্রের কথা বলছেন, সেটার সঙ্গে আসল যে বাল্মীকি রামায়ণ তার মিলছে না। পাশাপাশি ধরুন, এই যে অযোধ্যা নগরীটা, সেই নগরীটার পুরাতত্ত্ব ইতিহাসটা কি বলছে? এই নগরীটা আসলে একটা সুপ্রাচীন নগরী। এর আসল নাম সাকেত। কৌশলরাজ পসেন্দি এই নগর তৈরি করেছিলেন। নগরটি সরজু নদীর তীরে অবস্থিত। ভালো করে শুনুন এবার কি জড়িত আছে এই সাকেতের সঙ্গে। গৌতম বুদ্ধের 35 বছর বয়স, তিনি বোধিসত্ত্ব লাভ করলেন। বোধিসত্ত্ব লাভ করার পরে 20 বছর ধরে কোনো ধরনের গৃহে অবস্থান করেনি, বনে বনে অবস্থান করেছেন, যেত বনে অবস্থান করেছেন, বিভিন্ন বনে বনে অবস্থান করেছেন। সেই অবস্থা দেখে কৌশলরাজ পসেন্দি তিনি একটা বুদ্ধ বিহার নির্মাণ করে দিলেন, যেখানে গৌতম বুদ্ধা ধম্ম দিশা দিতে পারেন। 25 বছর ধরে তারপরে তিনি ধম্ম দিশা দিয়েছেন, এবং ভাবতে পারছেন 9 বছর অবস্থান করেছেন কোথায়? যেতবনে। আর বাকি যে 16 বছর তিনি অবস্থান করেছেন এই সাকেতে। 16 বছর অবস্থান করেছেন এই যেতবন বিহারের পূর্ব যেতবন বিহার সাকেতে। অর্থাৎ এই সাকেতে রাজা পসেন্দির দেওয়া বুদ্ধ বিহারের মধ্যে অবস্থান করেছেন গৌতম বুদ্ধা 16 বছর।
সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে যখন তার ধম্ম নীতি মানুষের সামনে উপস্থাপন করেন, তিনি বুদ্ধের ৮৪,০০০ দেশনাকে স্মারক হিসাবে নির্মাণ করে সারা পৃথিবীর জীব জগতের জন্য উৎসর্গ করে দেন, তখন তিনি এই সাকেত বিহারকে পুনর্নির্মাণ করে দেন। কেন? তার পরম প্রিয় গৌতম বুদ্ধ এখানে ১৬ বছর অবস্থান করেছিলেন ধম্ম দিশা দেওয়ার জন্যে। তাই সম্রাট অশোক সরজু নদীর তীরে এই সাকেত বুদ্ধ বিহারকে সুন্দর করে পরিখা নির্মাণ করে তাতে পিলার বসিয়ে বুদ্ধের যে স্মৃতিচিহ্নময় একটা সুন্দর উদ্যান তৈরি করেন সম্রাট অশোক। এই সমস্ত কাজ করার পরে নিজে তিনি অশোকারাম বুদ্ধ বিহার তৈরি করে সেখানে চলে যান। এত বড় স্মৃতি জড়িত আছে এই সাকেত ভূমির সঙ্গে। সুতরাং এই সাকেত ভূমিকে যদি অন্য খাতে প্রবাহিত না করা যায়, সাকেত ভূমি যদি আবার পুরাতত্ত্ব খনন কার্যের ফলে বুদ্ধের স্মৃতিচিহ্ন, অশোকের স্মৃতিচিহ্ন নিয়ে উঠে আসে, তবে রাম নামক এই কল্প কাহিনী বিস্তৃত হবে না। জন্যেই সাকেতপুরীতে দখলদারি করেছে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি এবং রাম কাহিনীতে সংযুক্ত হয়েছে সিংহল যাত্রার আরেকটি কাহিনী, নাকি সীতাকে চুরি করে নিয়ে এই রাবণেরা সিংহলে চলে যায় রাবণ। শ্রীলঙ্কা নাম স্বর্ণলঙ্কা। শ্রীলঙ্কাতে প্রাপ্ত যে সমস্ত প্রাচীন পুঁথি আছে, পালি শাস্ত্র, বিশেষ করে দ্বীপ বংশ, কুল বংশ, মহাবংশ, তার কোনো শাস্ত্রেই রাম, লক্ষ্মণ, সীতা কারো কোনো উল্লেখ নেই। শ্রীলঙ্কার ইতিহাসের সাথে রাম, লক্ষ্মণ, সীতার কোনো সম্পর্ক নেই। রামের নিশানা পাওয়া যাবে না শ্রীলঙ্কাতে। আছে বুদ্ধ। বুদ্ধ আর কি আছে? আছে গৌতম বুদ্ধ যখন মহাপরিনিব্বাণ লাভ করেন, সেই দিনে বাংলার এক দামাল ছেলে এখান থেকে তার নৌকা যোগে সিংহলে অবতরণ করেন এবং বাংলার বিজয় কেতন উড়িয়ে দেন। এটা নিশঙ্ক মল্লের যে লিপি, সেই লিপিতে রয়েছে। বিজয় কেতন উড়িয়ে দেন তিনি। তারপরে তিনি মাদুরাইতে এসে পাণ্ডু রাজার মেয়েকে বিয়ে করেন। এ সমস্ত ইতিহাস বড় বড় গ্রন্থে রয়েছে। অর্থাৎ এই কাহিনীটাকেও হাইজ্যাক করার জন্যে, বিজয় সিংহের কাহিনীকেও হাইজ্যাক করার জন্যে রামের কাহিনীর সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। সম্রাট অশোকের কীর্তিটাকে ঢেকে দেওয়ার জন্যে রামের কাহিনী রচিত হলো। গৌতম বুদ্ধের সবথেকে প্রিয় বিহার সাকেত ভূমির সমস্ত ইতিহাসকে মিটিয়ে দেওয়ার জন্যে রামের কাহিনী তৈরি হলো। এইভাবেই সাকেত ভূমিকে বানানো হলো অযোধ্যা। কিভাবে আছে দেখুন অযোধ্যার কাহিনী। এই কানিংহামের দি এনসিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে পরিষ্কার করে এই বর্ণনা করেছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বর্ণনা করলাম, যে তিনি 25 বছরের মধ্যে 9 বছরই ছিলেন জেতবনে আর 16 বছর ছিলেন এই সাকেত ভূমিতে গৌতম বুদ্ধ। এর নাম ছিল সাবত্তি, পরবর্তীকালে নাম হয়েছে শ্রাবস্তি। অর্থাৎ কৌশল রাজের যে বিশাল নগরী তিনি যেটা নির্মাণ করেছিলেন, সেটা পরবর্তীকালে সাকেত নামে এখনো
এখনো পর্যন্ত ওখানে যে পুলিশ স্টেশন তার নাম হচ্ছে সাকেত। অর্থাৎ সাকেত নামটি অযোধ্যা নির্মাণ করে মুছে দিতে পারেনি, এখনো পারেনি। বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইতিহাসকে পুনর্নির্মাণ করা, ভারতের ইতিহাস গৌরবময় অধ্যায়কে জনসাধারণের মধ্যে নিয়ে আসাই হচ্ছে ভয়েস অফ বহুজনের প্রধান কাজ। এবং সেই জন্যে আমাদের গবেষকরা বিভিন্ন পুরাতত্ত্ব এলাকাতে গিয়ে তারা সেগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তবে সিদ্ধান্ত নিয়ে তৈরি হচ্ছে আমাদের এক একটি ভিডিও। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আমরা। রাম সম্পর্কে যেটা মাইকেল বলেছিলেন, শ্রী মধুসূদন বলেছিলেন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। আজ এই কথা বলা যাবে না। কেন? কারণ হচ্ছে মানুষ মূর্খ হয়ে গেছে, মানুষ বিবেক থেকে বর্জিত হয়েছে, মানুষ আর বিবেকবান নেই। এই অসংখ্য মানুষকে হুলিগানিজমের শিক্ষা দিচ্ছে রাষ্ট্র, এবং রাষ্ট্র এই শিক্ষাটা দেওয়ার জন্যেই আজকে যে স্বাধীন বোধিচিত্ত সম্পন্ন কণ্ঠস্বর, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেই ফ্রিডম অফ এক্সপ্রেশনের ওপরে চরম আঘাত তৈরি হচ্ছে। এবং সেই জন্যেই এরা রক্তচক্ষু দেখাচ্ছে সেই মানুষগুলোকে যারা শিকল ভাঙতে চায়, তাদের রক্তচক্ষু দেখাচ্ছে। একেবারে একটা ভুয়ো ফালতু একটা চিঠি দিয়ে বিভিন্ন মনীষীদের জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। একজন মানুষ নড়তে পারে না, থ্যালাসেমিয়া রোগীর মতো, তাকে ঢুকিয়ে দেওয়া হলো। সে নাকি ভয়ঙ্কর রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হলো তার বিরুদ্ধে। একটা মানুষ জীবনের শেষ প্রান্তে এসে পায়ে শিকল বেঁধে তাকে রাখা হয়েছে। এত ভয় পেয়ে গেছে এরা, মানুষকে ভয় পেয়ে গেছে, সংবিধানকে ভয় পেয়ে গেছে, যে সংবিধানের জন্যে মানুষ মুখ খুলতে শুরু করবে। অর্থাৎ প্রকৃতপক্ষে সংবিধান যে মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছে, মানুষকে সর্বশক্তিমান করার চেষ্টা হয়েছে, সেটা ওরা বিশ্বাস করে না। ওরা মনে করে রাষ্ট্রশক্তি হবে রাষ্ট্রনায়কের দ্বারা পরিচালিত। এবং সেই জন্যেই রামের মধ্যে দিয়ে তারা এক পুরুষের স্বপ্ন দেখছে। সুকুমারী ভট্টাচার্য বলছেন, এটা কোনো দিন ভারতের মানুষ মেনে নেবে না। কারণ রামচরিত্র সমালোচনার ঊর্ধ্বে নয়। সুকুমারী ভট্টাচার্য বিশাল একটা প্রবন্ধ লিখে এটা জনগণকে জানিয়েছেন যে রামচরিত্র একটি কলঙ্কিত চরিত্র, সমালোচনার ঊর্ধ্বে নয় তিনি। রাম রাজ্য, ভারত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা একটি ভয়ঙ্কর পরিকল্পনা, যে পরিকল্পনার অন্তে আমরা দেখতে পাই মন্বন্তর মহামারী মড়ক ঘনিয়ে আসছে রাম রাজ্যের শেষে। স্বাভাবিক কারণেই এই যে বিষয়টি সম্পূর্ণভাবেই রাজনৈতিক বিষয়, এবং এই রাজনৈতিক বিষয়ের পরিকল্পক হলো গোলওয়ালকার, সাভারকার, তাদের হিন্দুত্বের মধ্যে দিয়ে। এখন হিন্দুত্ব ধাক্কা খাচ্ছে জন্যে ওরা হিন্দুত্ব থেকে সরে গিয়ে সনাতন সনাতন বলতে শুরু করেছে। আমরা সেটা মুখোশ খুলে দিয়েছি। সনাতন শব্দটাও ওদের শব্দ নয়। একেবারে শেষের দিকে আমি বলতে চাই যে ভাবুন, ভারতের সর্বমান্য সুপ্রিম কোর্ট, সেখানে এই বিতর্কিত রাম জন্মভূমি নিয়ে একটা ভার্ডিক্ট হয়। সেই ভার্ডিক্টে বিভিন্ন ইস্যু উঠে আসে। ভারতের যে প্রত্নতত্ত্ববিদভাগ খনন করেন, খনন করে অশোকের নির্মিত পিলার উঠে আসতে শুরু করে।
সমস্ত বুদ্ধের চিহ্ন যুক্ত যে সমস্ত সিম্বলগুলোকে উঠে আসতে শুরু করে, পুরাতত্ত্ব বিভাগকে সুপ্রিম কোর্ট আদেশ দেয় খনন বন্ধ করো, খনন বন্ধ করো। খনন বন্ধ হয়ে যায়। তারপরে এদিক ওদিক টানাটানি শুরু হয়ে যায়। বাবরি মসজিদ না রাম জন্মভূমি, বাবরি মসজিদ না রাম জন্মভূমি। সুপ্রিম কোর্টের একেবারে পূর্ণ বেঞ্চ তারা তাদের দু একজন বিপক্ষে বলেছে, কিন্তু ম্যাক্সিমামটাই এখানে বাবরি মসজিদ ছিল না এই কথা বলেছে। কিন্তু কি ছিল সেটাও বলেছে। বলেছে যে ওখানে হিন্দু মন্দিরও ছিল না, হিন্দুদের আগের কোনো পুরাতাত্ত্বিক কাঠামো ওখানে আছে। তাহলে ভাই আগে ঠিক করো ওই পুরাতাত্ত্বিক কাঠামোটি কি, পূর্ণ খনন করো। প্রয়োজনে ইউনাইটেড নেশনকে, ইউনেস্কোকে ডেকে এনে নিরপেক্ষ খোদাইকারীদের খোদাই করে দেখো ওর ভেতরে কি আছে। সে দম নেই। কারণ যখন ড্রেসিং হতে শুরু করে ওই বিতর্কিত জমিটি, কিভাবে ওই বিতর্কিত জমিটি চলে গেল রামলালা বিরাজমান কমিটির কাছে, চলে গেল, বলল যে না ইতিহাস আসল নয়, না পুরাতাত্ত্বিক প্রমাণ আসল নয়, না যারা জমি অধিগ্রহণ করে আছে, দখল করে আছে সেটা আসল কথা নয়। আসল কথা কি তাহলে? আসল কথা হচ্ছে আবেগ, আসল কথা হচ্ছে গুজব, আর আসল কথা হচ্ছে এই গুজব আর আবেগ মিশ্রিত বিশ্বাস। সুতরাং গুজব আর আবেগ মিশ্রিত বিশ্বাসের উপরে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দান করলেন, যে রায়দানে জমিটি দিয়ে দেওয়া হলো হিন্দুত্ববাদীদের কাছে, জমিটি দিয়ে দেওয়া হলো এবং সাকেত ভূমিকে চিরকালের জন্যে ওরা ধ্বংস করে দিতে চাইলো। আমরা জানি এটা ধ্বংস হবে না, বুদ্ধ ধ্বংস করা যায় না, সম্রাট অশোককে ধ্বংস করা যায় না। এই মোদিজি, এই বড় বড় যারা বানিয়া নেতা আম্বানি ভারত থেকে বেরোলেই বিদেশে গিয়ে তাদেরকে বুদ্ধ মূর্তি, রাষ্ট্রনায়কদের বুদ্ধ মূর্তি উপস্থাপন দিতে হয় এবং বলতে হয় নমো বুদ্ধ, আমি বুদ্ধের দেশ থেকে এসেছি, এগুলো বলতে হয়। বুদ্ধকে মেটানো যায়নি, যাবে না, কোনোদিন যাবে না। কারণ বুদ্ধ কসমিক যা রিলিজিয়ান রয়েছে সেই রিলিজিয়ানের অংশ হিসাবে এই কম্প্যাশন দান করেছে। সুতরাং তাকে মেটানো যাবে না, কোনোভাবেই মেটানো যাবে না। সাময়িকভাবে দখল করতে পারো, এই দখলদারি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমরা জানি। সুতরাং এই যে ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে কোনো বিচারপতি স্বাক্ষর করেননি। ভয় দেখুন এদেরও, রাষ্ট্রনায়কদের ভয়, বিচারপতিদের ভয়, যে যা রায় দিলাম সেই রায়ের উপরে যদি স্বাক্ষর থাকে তাহলে পরবর্তী বিশ্ব, সারা বিশ্ব নিন্দা করবে এই বিচারকদের। ভারতে এইভাবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সবাই দেখে হাসবে, বিচারকদের প্রতি উপহাস করবে রাষ্ট্রনায়কদের, সেই জন্য তারা স্বাক্ষর দান করেনি। অর্থাৎ বন্ধুরা, এই রাম কাহিনী কোনোভাবেই ঐতিহাসিক নয়, এটি একটি কাল্পনিক কাহিনী। রামচরিত্র সম্পূর্ণভাবে এই তিনটি চরিত্র, গৌতম বুদ্ধ, সম্রাট অশোক এবং বাংলার বিজয়কে, তাদের যে শৌর্য বীর্যের ইতিহাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটাকে ঢেকে দেওয়ার জন্যে এই অপচেষ্টা, এই যে হুলিগানদের এই অপচেষ্টাকে ভারতের মূল নিবাসীদের একজন প্রতিনিধি হিসাবে আমি নিন্দা করছি, আমরা ধিক্কার জানাচ্ছি।